आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য নব নব সৃষ্টি এই প্রবন্ধের অংশ নিয়ে। আজকের আলোচনা হবে সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি এই প্রবন্ধের লাইন ধরে ব্যাখ্যা। আর লাইন ধরে ব্যাখ্যা করার সময় এর আগে যেভাবে লাইনগুলো দাগ দিয়ে প্রশ্নগুলো লেখার কথা বলা হয়েছিল, আজকেও তাই বলবো যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে, এমসিকিউর প্রশ্ন হবে, সেই লাইনগুলো দাগ দিয়ে সাথে সাথে প্রশ্নটা লিখে নেবে। আর যেগুলো এমসিকিউর প্রশ্নের উত্তর হবে সেগুলোকে ব্র্যাকেটে রাখবে। আর যদি এখান থেকে কোনো রচনাধর্মী প্রশ্ন হয়, লাইন তুলে মানে ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন হয়, তাহলে সেই লাইনটাকে দাগ দিতে বলবো, দাগ দিয়ে তার পাশে স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখবে। আর তোমরা জানো যে প্রবন্ধ থেকে কোনো 3 নাম্বারের সব প্রসঙ্গ ব্যাখ্যা আসে না, অর্থাৎ প্রসঙ্গ সহ তাৎপর্য বা প্রসঙ্গ সহ উত্তর এখান থেকে দেয়া হবে না 3 নাম্বারের জন্য। 3 মার্কস 3 নাম্বারের জন্য কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে নব সৃষ্টি থেকে আমরা 1 নাম্বারের এমসিকিউ প্রশ্নের জন্য তৈরি করব, 1 নাম্বারের এসিকিউ প্রশ্নের জন্য তৈরি করব, আর 5 নাম্বারের ব্রড কোশ্চেনের জন্য তৈরি করব। 3 নাম্বারের এখান থেকে তৈরি করতে হবে না। ঠিক তেমনি ভাবে এর আগে যে অধ্যায়টা ছিল হিমালয় দর্শন, সেটাও কিন্তু প্রবন্ধের অংশ, ভ্রমণমূলক প্রবন্ধের অংশ। তাই ওখান থেকেও 1 নাম্বারের আর 5 নাম্বারে তৈরি করবে, ওখান থেকেও 3 নাম্বারে তৈরি করার দরকার নেই। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে। নব নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী। লেখক প্রথমেই ভাষা নিয়ে আলোচনা করতে গিয়ে ভাষার মধ্যে নতুন শব্দের প্রয়োজন হলে কি করতে হবে, কোন ভাষা নতুন শব্দ তৈরি করার জন্য, নতুন শব্দ গঠন করার জন্য কি করে তা নিয়ে আলোচনা করেছেন। আর সেই আলোচনা প্রসঙ্গে এসেছে ইংরেজির সাথে সাথে আমাদের বাংলা ভাষারও বৈশিষ্ট্য, বাংলা ভাষার প্রবণতা। লেখক প্রথমেই বলেছেন সংস্কৃত ভাষা নিয়ে। আমরা জানি আমাদের দেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটা আড়ম্বরপূর্ণ, এক অর্থে রাজকীয় ভাষার মর্যাদা পেয়েছে সংস্কৃত ভাষা। পুরনো ভাষা, প্রাচীন ভাষা, কিন্তু আড়ম্বরপূর্ণ ভাষা। এই ভাষা দেখবে প্রাচীন কালের বহু কাব্য সাহিত্য এই ভাষাতেই রচিত হয়েছে। এই ভাষা রীতিমতো গাম্ভীর্যপূর্ণ ভাষা, ঐতিহ্যশালী ভাষা। এই ভাষার একটা নিজস্ব মর্যাদা রয়েছে। তো সংস্কৃত ভাষা, এই ভাষা থেকে অনেক শব্দ বিভিন্ন ভাষায় পৌঁছেছে, অর্থাৎ বিভিন্ন ভাষা এই সংস্কৃত থেকে বহু শব্দ গ্রহণ করেছে, আমাদের বাংলা ভাষাও নিয়েছে। তো সেই সংস্কৃতের যে একটা নিজস্বতা, সেই নিজস্বতা নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন যে সংস্কৃত ভাষা কিন্তু আত্মনির্ভরশীল। আত্ম মানে নিজে, অর্থাৎ নিজেই নিজের উপর নির্ভরশীল, তাকেই বলা হয় আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীলের ইংরেজি কি? ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও আছো, বলো। সেলফ ডিপেন্ডেন্ট। তাহলে সেলফ ডিপেন্ডেন্ট এই কথাটা শুধু ভাষার ক্ষেত্রে কেন, আমাদের জীবনের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন, দরকারি, যে আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি, সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা অবশ্যই দরকার। আর আমাদের এই যে প্রস্তুতি, আমাদের এই যে পড়াশোনা করা, এটাও কিন্তু আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্যই কিন্তু। তাহলে আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সেইভাবে সমৃদ্ধ হতে হবে যাতে পরবর্তীতে সারা জীবন আমরা নিজের উপরে নির্ভরশীল থাকতে পারি, অর্থাৎ আত্মনির্ভরশীল থাকতে পারি। কারণ অন্যের উপরে নির্ভরশীল হওয়া মানে যে কোনো সময় বিপদ কিন্তু ঘনিয়ে আসবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে যে কোনো সময় তোমাকে কিন্তু সে ঝট করে ঘাট থেকে ফেলে দিতে পারে। তুমি ভাবছো আমি অন্যের উপরে, অন্যের ঘাড়ে, অন্যের আশ্রয়ে সারা জীবন আশ্রিত হয়ে থাকবো, অন্যের দয়ায় চলবো, অন্যরা যেভাবে
আমাদেরকে চালাবে, সেইভাবে চলবো। তো একটা সময় অন্যকে যদি আমরা সিঁড়ি করে এগোতে থাকি, তাহলে সেই সিঁড়িটা যে, সেই মইটা যে কখন ঝট করে টেনে নেবে বুঝতেই পারবে না। তখন দ্রাম করে এসে বাস্তবের মাটিতে পড়তে হবে। তখন ভাববে, ইস, কেন কন্ট্রোলটা আমার নিজের হাতে থাকলো না, কেন আমি নিজের উপরে নির্ভরশীল হলাম না, কেনই আমি এতখানি আস্থা, বিশ্বাস, ভরসা, এতখানি নির্ভরশীল অন্যের উপর হয়েছিলাম। অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তো এই প্রসঙ্গে একটা কালকে পরশু দিন দেখলাম, তো ইউটিউবের ওই ইউটিউবাররা আছে, তো সেই ইউটিউবারদের একজনের চ্যানেলের কথা তো আর একটা ইউটিউবের ভিডিও থেকে পেলাম। তো ছেলেটার নাম মনে নেই, তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 3 মিলিয়নসের ওপরে। বুঝতে পারছো? 3 মিলিয়নসের ওপরে। না না না, এটা হিন্দি চ্যানেল। তো অনেক আগে থেকে, তো আস্তে 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 3 মিলিয়নসে পৌঁছতে গিয়ে তাকে বহু পরিশ্রম করতে হয়েছে, বহু পরিশ্রম করতে হয়েছে। এবারে এই ইউটিউবের ইনকামের উপরেই কিন্তু তার সব কিছু চলে। মাসে প্রায় 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম। কিন্তু হঠাৎ করে ইউটিউব থেকে তার চ্যানেলটাকে একেবারে স্টপ করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ফ্রিজ, চ্যানেলটাই নেই। ইউটিউব সেই অর্থে মেসেজ করেনি, এটা নাকি জানা যাচ্ছে, কিন্তু কি কারণে করেছে সেটা কিন্তু সেইভাবে উল্লেখ করা হয়নি। এইবারে যার এটার উপরে নির্ভরশীল, যে ভেবেছিল এটার উপর নির্ভরশীল হয়ে পুরো তার সংসারটাকে চালাবে, এটাই তার প্রফেশন, হঠাৎ করে দেখা গেল সে একেবারে বাস্তবের কঠিন মাটিতে আছাড় খেয়ে পড়লো। মানে এখন তার সামনে দেখা যাচ্ছে যে সে পুরোপুরি অসহায়। কি করবে আর? এখনই সে যদি চেষ্টা করে তাহলে এই 3 মিলিয়নসের উপরে সাবস্ক্রাইবার করা একটু কঠিন। যেটা কয়েক বছর ধরে সম্ভব হয়েছে, সেটা কি 2-1 মাসের মধ্যে সম্ভব হবে নাকি? নিশ্চয়ই নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেন্টালি যেভাবে সে ডিপ্রেস হয়ে গেছে, যেভাবে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কাটা সামলানোটা তো কঠিন। এবারে যদি সে এখন থেকে চেষ্টা করে মনের জোর বজায় রেখে, তাহলে আস্তে আস্তে হয়তো হওয়া সম্ভব ছিল, কিন্তু এখনই তার সম্ভব নয়। তার কারণ কি জানো? কারণ হচ্ছে সেখানে তাকে কিন্তু, তার মুখটাকে, তার ফেসটাকে কিন্তু কেউ চিনত না। অর্থাৎ তার চ্যানেলে যে ধরনের ভিডিও ছিল, যে ধরনের বিষয় ছিল, সেগুলো কিন্তু তার নিজের ফেস দিয়ে নয়, নিজের মুখ দিয়ে নয়, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সে তার ফেসটাকে তার যে ভিউয়ার্সদের কাছে সে কিন্তু চেনায়নি। এবারে তাতে কি হচ্ছে? তাতে এখন যদি সে চেষ্টা করে, তাহলে তাকে তো কেউ চেনে না, তাহলে তাকে নিজেকে চেনাতে হবে। নিজেকে চিনিয়ে তারপরে ওইভাবে আবার দাঁড় করানোটা কঠিন। কিন্তু যদি সে আগে থেকে কি করতো, তার যে ভিডিওগুলোতে সে যদি নিজে থাকতো, তার মুখটা যদি চিনতো সবাই, তাহলে সে যদি এখন ইউটিউবে এসে, ফেসবুক বলো, ইউটিউবে বলো, বিভিন্ন জায়গায় সে যদি নিজের মুখটাকে আবার একটু সামনে নিয়ে এসে বলতো যে আমার এই কারণে এই রকমভাবে চ্যানেলটা ফিক্সড হয়ে গেছে, নতুন আমি আরেকটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাবেন, আমার ভিডিও, আমার কন্টেন্ট ইত্যাদি দেখতে পাবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে তরতর করে কিন্তু এগোতে পারবে বা পারতো। তারপরে ব্যাপারটা কি হলো? আমি এখানে কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার কথাটার থেকে এই উদাহরণটাকে টানলাম। ব্যাপারটা হচ্ছে যে তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যাতে কোনো কারণে বড় বড় ঝড় ঝাপটা এলে, ধাক্কা এলে, বিপদ এলে, বাধা এলে, যাতে পরে তুমি তোমার দ্বারা আবার নিজেকে কিন্তু সবার সামনে তুলে ধরতে পারো। কিন্তু যখনই তুমি তোমার পরিচিতিটা তৈরি করনি, তোমার মুখটা সবাই চেনে না, তখনই কি হয়েছে? তুমি অন্য কোনো না কোনোর উপরে নির্ভরশীল হয়ে গেছো, অন্য কারোর না কারোর উপরে নির্ভরশীল হয়ে গেছো। আর যখনই এই চ্যানেলটাকে স্টপ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তোমাকে কেউ চেনে না, তার মানে তুমি এখন অন্ধকারে দিশাহারা। তার মানে এটাও কিন্তু এক ধরনের নিজের পরিচিতিটাকে তৈরি না করার পরিণতি। ব্যাপারটা কি বোঝা গেল?
হ্যাঁ, তাহলে আমি ইউটিউবে এই কথাটা বললাম, এটার মানে এই নয় যে ইউটিউবেই পরিচিতি করতে হবে। পরিচিতি আমরা আমাদের যে কোনো ক্ষেত্রে করতে পারি, কিন্তু অবশ্যই তুমি যে পরিচিতিটা করবে সেটা যেন অবশ্যই তোমার পরিচিতিটা তৈরি হয়, তোমার যে নিজস্বতা সেটা যেন লোকের কাছে পৌঁছায়। তাতে যদি পরবর্তীতে কোনো বাধা আসে তারপরে আবার উঠে দাঁড়াতে তুমি পারবে। কিন্তু তুমি যদি তোমার নিজস্বতাটাকে বজায় না রেখে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাও, আর অন্যেরা যদি তোমার থেকে ঝট করে সরে যায়, যে কোনো মুহূর্তে সরে যেতেই পারে। আজকে তোমার মনে হচ্ছে যে এ আমার সব থেকে বড় বন্ধু, আমার এ বিশ্বস্ত, এ কোনোদিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, আমার উপরে এর যেমন বিশ্বাস আছে আমারও এর উপরে বিশ্বাস আছে। কিন্তু দুনিয়া সব সময় এত ভালো হয় না। দুনিয়ার অনেক মানুষ কিন্তু যে কোনো সময় কিন্তু পাল্টি খেতে পারে। তা তখন তোমাকে একদম, তাহলে তখন তোমাকে কি করতে হবে? শুধু আফসোস করে একেবারে শেষ হয়ে যেতে হবে? তাহলে বিশ্বাস তো রাখতেই হবে, বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে। সেই সাথে সাথে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, কোনো কারণে বিশ্বস্ত যে ছিল এক সময় যদি সে অবিশ্বাসী হয়ে যায়, তুমি জানো, হ্যাঁ, তুমি জানো সেই মানুষটা ছাড়াও নিজেকে দাঁড়াতে পারো, সেই রাস্তাটা কিন্তু তোমাকে তৈরি করে রাখতে হবে। নাহলে অস্তিত্ব সংকটে পড়ে যেতে হবে, হারিয়ে যেতে হবে, পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। তো ভাষার ক্ষেত্রেও তাই। সংস্কৃত জানে যে আমাকে টিকে থাকতে হবে, আমাকে নিজেকে বজায় রাখতে হবে, নিজেকে ছড়িয়ে দিতে হবে, সবার কাছে পৌঁছে যেতে হবে। তার জন্য দরকার নিজস্বতা। আমার যদি নিজের বলতে কিছু না থাকে, শুধু অন্যের থেকে নিয়ে যদি আমি সবার কাছে পৌঁছে যাই, এমন একটা সময় আসবে তখন দেখা যাবে অন্যের জিনিসটা নেওয়ার কারণে কিন্তু আঙুল উঠবে, মানে সমালোচনা হবে। তখন কিন্তু তোমাকে সেই ধাক্কাটা সামলাতে অসুবিধায় পড়তে হবে। তাহলে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এই লাইনটা তোমরা দাগ দাও, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন? সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন লিখেছ? এটা 1 নম্বরের প্রশ্ন, এটা 1 নম্বরের প্রশ্ন। আবার এইটার পাশে একটা স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো, এটা 5 নম্বরের ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন। লিখে রাখো সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলা হয়েছে, এটা 2 নম্বরের একটা প্রশ্ন। এর সঙ্গে আরেকটা পার্ট লেখো, এই প্রসঙ্গে কোন কোন ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলা যায় না বলে লেখক ব্যাখ্যা করেছেন, কারণ সহ আলোচনা করো। সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন, 2 নম্বরের প্রশ্ন, একটা পার্ট হলো। ওর পরের পার্ট, এই প্রসঙ্গে কোন কোন ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলা যায় না বলে উল্লেখ করা হয়েছে, যুক্তি সহ আলোচনা করো। অন্য কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলা যায় না বলে উল্লেখ করা হয়েছে, যুক্তি সহ লেখো। লিখেছ? হ্যাঁ, আত্মনির্ভরশীল বলা যায় না কেন, যুক্তি সহ লেখো। তাহলে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এটা 1 নম্বরের প্রশ্ন। কেন আত্মনির্ভরশীল, কারণটা ঠিক পরপরই আলোচনা করা রয়েছে। যে কোনো নতুন চিন্তা, কোনো একটা নতুন চিন্তা মাথায় এসেছে, ওই চিন্তাটাকে প্রকাশ করতে হবে, তার জন্য দরকার নতুন একটা শব্দ। তাহলে সংস্কৃত কি করে, আগে কি করে, আগে কি করবে? মানে সংস্কৃত আগে তার নিজের ভান্ডারে খোঁজার চেষ্টা করে, সন্ধান করার চেষ্টা করে। মোদ্দা কথা এটা, সংস্কৃতের একটা নতুন শব্দের প্রয়োজন আছে,
কারণ নতুন একটা চিন্তা সেটার প্রকাশ ঘটাবে, সেটাকে উপস্থাপন করবে, তুলে ধরবে। তাহলে নতুন একটা শব্দের প্রয়োজন আছে। তাহলে সেই নতুন শব্দটা ও কিন্তু আগে অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে না, আগে কিন্তু ধার করার কথা ভাবে না। ও আগে ভাবে যে দেখি আমার ভাণ্ডারে, আমার ভাড়ারে, আমার সঞ্চয়ে ওই রকম শব্দ কিছু আছে কিনা, কিংবা দেখি ওই শব্দটাকে তৈরি করার জন্য দরকার কি হতে পারে, ধাতুরূপ বা শব্দরূপ। দেখি এরকম কোনো শব্দরূপ বা ধাতুরূপ আছে কিনা, সেখান থেকে শব্দটা তৈরি করা যায় কিনা। আগে মাথাটা খাটায়, আগে মাথাটা খাটায়। যে দেখি আমার দেশে নিজস্ব প্রযুক্তিতে দেখি এমন কোনো ভ্যাকসিন তৈরি করা যায় কি না। আগে নিজের দেশে নিজের প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি করে আগে নিজের দেশের প্রয়োজনটাকে পূরণ করি, তারপরে বিদেশ থেকে নেব কিনা ভাববো, তারপরে বিদেশকে সাপ্লাই করবো কিনা ভাববো। আগে তো দেখি, হ্যাঁ আগে তো ঝাঁপিয়ে পড়ি, চেষ্টাটা করি। আমাদের দেশে এটা হয়, আমাদের দেশে স্যার নিজের দেশে গিয়ে দেওয়ার আগে স্যার বাইরে বেঁচে বিতর্কিত বিষয়। যাই হোক, আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য আমরা কি করব? অবশ্যই আমরা আমাদের দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে ঝাঁপিয়ে পড়ব যে দেখি আমাদের দেশ থেকে এমন কিছু বানানো যায় কিনা, ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পরে যদি দেখা যায় প্রয়োজনটা এতটা কি বলবো, মানে খুব প্রয়োজনে, খুব কম সময়ের মধ্যে প্রয়োজনে, অথচ সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমরা সাথে সাথে কি করব? জীবন মরণের ব্যাপার না, তখন কি আমরা শুধুমাত্র দেশীয় প্রযুক্তি, দেশীয় যে পদ্ধতি তাতেই শুধু নির্ভরশীল হয়ে থাকবো? শুধু কি সেই চেষ্টাটা করব? তার সাথে সাথে কি করব? যেখানে বাঁচাতে হবে মানুষকে, তখন কি করব? অবশ্যই আশেপাশের দেশগুলোতেও আমরা সন্ধান করব যে তোমরা যদি কিছু বানিয়ে থাকো তাহলে আমাদেরকে দাও, আগে তো বাঁচাই, কি তাই না? কিন্তু এটা করব না যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো, না আমাদের দ্বারা হবে না, বুঝলে তো, আমাদের দ্বারা হবে না, আমাদের দেশে বানানো যাবে না। আগে জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে বসে থাকবো অন্য কোনো দেশ থেকে কিছু পাওয়া যাচ্ছে কিনা। কি এরকম করবো নাকি? আগে দুটো চেষ্টাই করব বলছি, কিন্তু জীবন মরণের ব্যাপার, না বাঁচাতে পারলে সব শেষ হয়ে যাবে। তাহলে বাঁচানোর ব্যাপার যেখানে, অবশ্যই ঝাঁপিয়ে পড়বো, চেষ্টা করব নিজের দেশীয় প্রযুক্তিতে নিজের দেশের ল্যাবরেটরি থেকে যেখান থেকে নিয়ে আসা, সেখান থেকে তৈরি করা, সেই চেষ্টার সাথে সাথে কিন্তু অন্যের কাছ থেকে নেব, কারণ ওটা প্রয়োজনের দরকার। কিন্তু আগে তো চেষ্টাটা করি। সংস্কৃত আগে কি করে? চেষ্টাটা করে যে না দেখবো, আগে চেষ্টা করব দেখব। কারণ এটা কিন্তু এই মুহূর্তে জীবন মরণের ব্যাপার না। সংস্কৃত ভাষায় একটা নতুন চিন্তা প্রকাশ করার জন্য শব্দ লাগবে, এটা কি জীবন মরণের ব্যাপার নাকি? কি মনে হয়? এখানে একটু সময় তো দেয়াই যেতে পারে। জানলা দিয়ে অন্যের বাড়িতে উকি ঝুঁকি না মেরে আগে চেষ্টাটা করা যেতে পারে নিজের বাড়িতে রান্না। বাহ, তার বাড়ি থেকে কি সুন্দর সুগন্ধ আসছে ভেসে খাবারের, হাঁ করে তাকিয়ে বসে থাকবো নাকি? চেষ্টাটা তো করবো, দেখি কি রান্না করছে, সেই পদ্ধতিটা প্রয়োগ করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা, এরকম সুন্দর সুন্দর রান্না আমরাও পারি, চেষ্টা করব। ইউটিউব তো আছে, দেখি তো পদ্ধতিটা দেখে বাড়িতে রান্না করার চেষ্টাটা করি। একবার না হলে খারাপ হবে, দুইবার খারাপ হবে, তিনবারের বার ভালো তো হবে। কিন্তু তা না করে হাঁ করে তাকিয়ে বসে আছি অন্যের বাড়ির দিকে, রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ আসছে, আচ্ছা যদি একটু দেয়, ওই রকম হাঁ করে তাকিয়ে বসে থাকলে কি করবে? দু একবার দেখবে, বলবে হ্যাংলা ছেলে, জানো। তাহলে আমাদের এই সংস্কৃত ভাষার নতুন চিন্তার প্রকাশের জন্য যে একেবারে খুব তড়িঘড়ি করতেই হবে, তাড়াতাড়ি করতে হবে, না হলে সংস্কৃত ভাষা মরেই যাবে সাথে সাথে, তা তো না।
তাহলে সময় তো আছে, সময় যখন আছে তাহলে একটু নিজের ভান্ডারের চেষ্টাটা করো, নিজের ভান্ডার থেকে নতুন শব্দ খুঁজে তৈরি করার চেষ্টা করো, নতুন শব্দ নতুন ধাতু। হ্যাঁ, সংস্কৃত সেটা করে। তারপরে অনেক চেষ্টা করে 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 মাথা ঘামিয়ে দেখা গেল না, ঠিক মনোমতো হচ্ছে না, তখন কি করতে পারে? তখন হ্যাঁ, অন্যের থেকে নেয়ার কথা ভাবতে পারে, তখন অন্য ভাষা থেকে নেয়ার কথা ভাবতে পারে। আচ্ছা ঠিক আছে, এবারে একটু নেয়াই যায়, একটু আধটু নিলে কি পুরোপুরি তার অস্তিত্ব সংকটে পড়বে, নষ্ট হয়ে যাবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কারণ যখন দুধ দোয়ানো হয় তখন যে দুধটা দোয়ানো হলো সেই দুধে তারপরে কিন্তু ওই দুধটাই কিন্তু পাঠিয়ে দেওয়া হয় না আমাদের জন্য, মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় না, কিন্তু একটু জল মেশানো হয়, অল্প পরিমাণ জল মেশানো হয়, সেটারও কিন্তু একটা দরকার আছে, প্রয়োজন আছে। যাই হোক, কিন্তু সেই অল্প পরিমাণ জল মেশালে তাতে কিন্তু স্বাদ নষ্ট হয় না। কিন্তু যদি দেখা যায় যে 1 কেজি দুধে 2 কেজি জল, 1 লিটার দুধে 2 লিটার জল, তখন দেখা যাবে দুধ আর নেই, জল টল টল করছে। কারণ আমরা যখন বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু ফোটাতে বসাই, কিন্তু এখন আমরা বুঝে গেছি যে দুধের সঙ্গে যে পরিমাণ জল মেশানো থাকবে তাতে বাড়িতে নিয়ে এসে আর নতুন করে জল দেওয়ার দরকার নেই। তাহলে কি হবে, দুধের যে স্বাদ সেটা আর মুখে দেওয়ার মতো না। তাই ওই অবস্থাতেই বসিয়ে দেয় ভালো, কারণ জল পরিমিত নয়, পরিমাণের থেকে অনেক বেশিই আছে। তাহলে কোনো নতুন চিন্তা বা আমার অনুভূতিটার প্রকাশ করার দরকার হয়েছে, আমি যেটা অনুভব করছি সেই অনুভূতি, আমার মনের কথা ভাব অনুভূতি সেটা প্রকাশ করার দরকার হচ্ছে, কিংবা একটা বস্তুর নামকরণ করার দরকার হচ্ছে, কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন। তাহলে একটা নতুন জিনিস তৈরি করেছি, নতুন জিনিস আবিষ্কার করেছি, নতুন বস্তুর দরকার হয়েছে, তাহলে তার জন্য একটা নতুন শব্দের প্রয়োজন আছে। ধরে নাও আমি একটা নতুন জিনিস তৈরি করেছি, এই যে এটা কি, এটা কি? এটা ব্লুটুথ, এর মোবাইলের ক্যামেরার ব্লুটুথ, বুঝতে পারছো? মানে এখান থেকে বসে অন অফ করে ক্যামেরা অন অফ করা যাবে এটা দিয়ে, ব্লুটুথ। এই জিনিসটার প্রয়োজন আছে, আছে কি নেই? হ্যাঁ, দরকার আছে। প্রয়োজন না থাকলে তো আমি কিনতাম না, থোড়ি কিনতাম, প্রয়োজন তো আছে। কাউকে ডাক করে সে আসবে, ক্যামেরা ধারে দাঁড়িয়ে থাকবে, বলার সাথে সাথে অন করবে, আবার ডাক করে ক্লাস করার শেষে সে আসবে, এসে আবার তাকে বললে সে দাঁড়িয়ে থাকবে, তারপরে অফ করবে। একটা লোককে এখানে দাঁড় করিয়ে রাখতে হবে আমার। তাহলে এটার প্রয়োজন আছে কিনা বলো? ও প্রয়োজন আছে। হ্যাঁ, তাহলে প্রয়োজন আছে বলে এটা আমি আগে কি করেছি, আগে বাজার থেকে কেনার জন্য ছুটে যায়নি, আগে আমি দেখি এই প্রয়োজনটা আমি নিজে পূরণ করতে পারি কিনা, নিজে বানিয়ে দেখি, চেষ্টা করি। যদিও আমার সেই ট্যালেন্ট নেই, হ্যাঁ, আমার সেই জ্ঞানও নাই, বুদ্ধিও নাই একটা ব্লুটুথ তৈরি করার জন্য, অর্থাৎ আমার এই প্রয়োজন পূরণ করার জন্য যেটা দরকার সেটা তৈরি করার জন্য আমার কিন্তু সেই ক্ষমতা নেই। কিন্তু সবটাই ভেবে নাও যে এটা আমার দরকার, এটা আমি আগে কি করব দেখি, এটা চেষ্টাটা করি। তো আমি কিন্তু বিজ্ঞান জানি, টেকনোলজি জানি, চেষ্টা করি। অনেকে তো চেষ্টা করে, আরে অনেকে তো বাড়িতে বসে বসে এখন অনেক নতুন নতুন জিনিস তৈরি করছে, চেষ্টা করেই তো তৈরি করছে। তাহলে আমি আমার প্রয়োজন মেটানোর জন্য এটাকে তৈরি করেছি, এটাকে বানিয়েছি। বাহ, কি সুন্দর হয়েছে, কত প্রয়োজন মেটাচ্ছে, আমার কাজটা সহজ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা যেটা আমি তৈরি করেছি এটা আমার কিন্তু মার্কেটে এখনো নেই, এই ব্লুটুথটা কিন্তু মার্কেটে এখনো নেই, এটা প্রথম আমি তৈরি করেছি। তাহলে আমার প্রয়োজন যেমন মেটাবে, বলছি চুপ কর পাগল, যে এটা কিন্তু প্রয়োজন আছে। শুধু আমার কি প্রয়োজন আছে, তোমাদের তো অনেকেরই প্রয়োজন আছে, অনেকেরই তো প্রয়োজন আছে কি নাই?
তাহলে এই জিনিসটা তৈরি করে আমি অনেকের প্রয়োজন পূরণ করতে পারবো, তাই এটাকে বাজারজাত করব, মার্কেটে পাঠাবো। বাস মার্কেটে পাঠিয়ে দিলাম। মার্কেটে পাঠিয়ে দেওয়ার আগে নিশ্চয়ই এর নামকরণ করতে হবে, একটা তো নাম দিতে হবে। একে তো আমি সাপ ব্যাংক বলে ডাকতে পারি না, আমি তৈরি করেছি। তাহলে এই নামটা দেওয়ার অধিকারটা কার, আমার না পাড়ার লোকের? আমার অধিকারটা তো আমার নাকি? তাহলে আমার অধিকার, এর নামকরণ আমি করব। তাহলে এর নামকরণ আমি করলাম সাপ। এর নামকরণ আমি করলাম ব্যাং। কিন্তু সাপ তো আছেই, ব্যাং তো এই নাম তো আছেই, তাহলে একটা নতুন কোনো নাম দিতে হবে, উদ্ভট। হ্যাঁ, সে উদ্ভট হোক আর যাই হোক, আমি নামকরণ করব। সাপের সা নিলাম আর ব্যাঙের ব নিলাম, সাপ হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই নামটা আমি দেব, যাই নামকরণ করি, একে ব্লুটুথ না দিয়ে একে যদি টুথ ব্লু দিই তাহলে লোকে না একে যদি ব্লুটুথ না দিয়ে টুথ ব্লু দিই তাহলে কি তোমরা এটা ব্যবহার করবে না? নাম যাই হোক না কেন তোমরা ব্যবহার করবে কি না? তাহলে আমি কি করলাম, আমি তৈরি করলাম, আমি এর নামকরণ করলাম, এবং নামকরণটার জন্য আমি নতুন একটা শব্দ গঠন করলাম, অন্যের কাছ থেকে ধারটার করিনি, নিজের মতো করে সাপ ব্যাং যা খুশি একটা নামকরণ করলাম, তারপরে বাজারে পাঠিয়ে দিলাম। সবাই কিন্তু এটাকে চিনলো কি নামে? টুথ ব্লু। হ্যাঁ, টুথ ব্লু। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এরকম একটা নতুন জিনিস নবীন বস্তু, তার জন্য একটা নতুন শব্দের প্রয়োজন, তার নামকরণের জন্য। তাহলে সংস্কৃত করে কি না, সেই নতুন শব্দটার জন্য তারা অন্যের মুখাপেক্ষী হয় না, প্রথমে নিজের ভাণ্ডারে নিজের সঞ্চয়ে সন্ধান করার চেষ্টা করে যদি পেল তাহলে নামকরণ করে দিল নিজের ভাণ্ডার থেকে নিয়ে, আর যদি না পায় তখন কিন্তু অন্য ভাষা থেকে ধার করে, কিন্তু তার পরিমাণ খুব সামান্য, হার্ড অ্যান্ড সোল চেষ্টাটা করে আগে। এই প্রসঙ্গে পরে বলা হয়েছে যে চেষ্টাটা ইংরেজি করেই না, বাংলাও কিন্তু সেই ইংরেজির পিছনে যাচ্ছে। তাহলে কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে মানে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু, তোমাদের তো প্রত্যয় আছে, প্রত্যয় নির্ণয় করার সময়, উৎপত্তি নির্ণয় করার সময় ধাতুর কথা বলা হয়েছে। তাহলে একটা শব্দকে ভাঙলে তার মূলে যেমন শব্দ থাকে আবার ধাতুও থাকে, ক্রিয়াপদের মূলকে ধাতু বলা হয়। তাহলে নিজের ভাণ্ডারে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে যে সেখানে এমন কোনো ধাতু আছে কিনা, এমন কোনো শব্দ আছে কিনা যার সামান্য অদল বদল করে, সামান্য এদিক ওদিক একটু পরিবর্তন করে, কিংবা পুরনো যে ধাতুটা রয়েছে সেই ধাতু দিয়ে নবীন শব্দ গঠন করা যায় কিনা, নির্মাণ করা যায় কিনা সেই চেষ্টাটা করে। নতুন শব্দ গঠন করা যায় কিনা সংস্কৃত কিন্তু সেটা নিয়ে আগে চিন্তা করে ভাবে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সংস্কৃতের আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারটাকে বোঝানোর জন্য আমাকে এত উদাহরণ দিয়ে এত কথা বলাতে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তার অর্থ অবশ্য এ নয় যে, তার অর্থ মানে সংস্কৃত নিজের সঞ্চয় থেকে, নিজের ভাণ্ডার থেকে অনুসন্ধান করে, নিজেই শব্দ বানানোর চেষ্টা করে, তৈরি করার চেষ্টা করে, তার মানে এই নয় যে সংস্কৃত কস্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। কস্মিন কালেও মানে হ্যাঁ, কোনো কালেও শব্দ গ্রহণ করেনি, কোনো বিদেশি ভাষার শব্দ, এটা কিন্তু নয়। গ্রহণ করেছে কিন্তু রয়ে শোয়ে, একেবারে গোগ্রাসে গেলেনি। গোগ্রাসে গিললে
গলায় লেগে যাবে, নাকে মুখে লেগে যাবে, বিষম খেতে হবে, গোগ্রাসে নয়, রয়েসয়ে। আমরা যেমন কোনো উৎসব অনুষ্ঠানে কারোর বাড়িতে গেলে, বিয়ে বাড়ি, খাওয়ার বাড়িতে, হ্যাঁ, অনেকে কি করে, বাবা এত এত খাবার, উড়ে বাস, খা খা খা, গোগ্রাসে, আরো আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। হ্যাঁ, টেস্ট পাওয়া যায় না, গরুর মতো খায় অনেকে। আবার একজন আছে কি, খাওয়াটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ এরকম ধরনের অনেক খাবার দাবার তারা অনেক সময় খেয়েছে, খায়ও, তো ফলে তাদের একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। তারা একটু খাবে, এদিক ওদিক দেখবে, গল্প করবে, হ্যাঁ, তারপরে চারটুকু ফেলবে, যতটুকু প্রয়োজন তার থেকে আরো কম খাবে, শরীর মেনটেন করবে, হ্যাঁ, ফিগার। ভদ্রলোক যতটুকু খাবে ভালো করে খেয়ে টেস্ট নেবে, তারপরে হজম টজম করবে। আর একজন আছে, বাবা অনেক দিন পরে এত এত ভালো ভালো খাবার, আরে ঠুসে যা, ঠুসে নে, তারপরে বাড়িতে ফিরে ওরে বাবা অস্বস্তি, না বসতে পারে, না উঠতে পারে, না শুতে পারে, পুরো যেন গলা বুক জ্বালা করছে, অ্যাসিডিটি, এই বাড়িতে ওষুধ দে, হজমের ওষুধ দাও। এরকম কি খাওয়া উচিত নাকি? আরে আমরা আমাদের শরীরের জন্য খাবো, শরীরের জন্য কিন্তু অতিরিক্ত খাবার দরকার হয় না, প্রয়োজন পরিমিত খাবারের দরকার হয়। আর আমরা শুধু শরীরের জন্য খাবো না, শরীরের জন্য শুধু খাই না, আমাদের খাবারটা স্বাদের জন্য, জিভটার জন্যও কিন্তু আমরা খাবো। জীবও তো হাঁ করে বসে থাকে স্বাদ নেওয়ার জন্য, তাই না? তাহলে জিভকে, মুখটাকে, তাদেরও তো খোরাক দিতে হবে। তো মুখে দিলে জীব অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে স্বাদটা নেবে, সেই স্বাদটাই তো আমাদের মনের মধ্যে গিয়ে তৃপ্তি দেয় না? বাহ, উফ কি সুন্দর খেলাম। তো পেটের ভেতরে ঢুকে গেলে কিন্তু পেটে গিয়ে কখনোই আমাদের তৃপ্তি হয় না, পেটে যাওয়াতে তৃপ্তি হয় না, পেটে গেলে খিদেটা মরে। পেটে চলে গেছে, পেট কিন্তু স্বাদ বোঝে না। পেট কি স্বাদ বোঝে? পেট বলে বাবা কি ভালো ভালো খাবার খাওয়ালি। পেট স্বাদ বোঝে না, স্বাদ বোঝে মুখের জিভ। তাহলে জিভে রাখো, মুখে রাখো, স্বাদ নাও, ভালো করে চিবাও, দেখবে টেস্ট পাবে। গরুর মতো খেলে, গোগ্রাসে গিললে টেস্ট পাবে না। ওই খাওয়াটা মধ্যপ্রদেশ বাড়িয়ে দেয় শুধু। তাই রয়ে শোয়ে খাও, যতটুকু খাবে বেশ স্বাদ নিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে খাও। তাহলে সংস্কৃত কি করে না, নেয়, অন্যের থেকে ধার করে, অন্যের থেকে নেয়, কিন্তু সামান্য পরিমাণ, এতটা সামান্য পরিমাণ যাতে দুধটাই বোঝা যায়, জলের পরিমাণটা বেশি না, দুধের স্বাদটাও থাকে। তার মানে সংস্কৃত যে তার নিজস্বতাকে বজায় রাখছে, সংস্কৃত যে একটা স্বতন্ত্র, একটা আত্মনির্ভরশীল, একটা স্বয়ংসম্পূর্ণ ভাষা, সেটা কিন্তু ও বজায় রাখে। অন্যের কাছ থেকে নিয়ে 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 নিজে কিন্তু হারিয়ে যায় না। তাহলে তার অবশ্য এই অর্থ নয় যে, এই লাইনটা তোমরা দাগ দাও, তার অর্থ অবশ্য এ নয় যে, লাইনটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, এখানে কার কোন অর্থের কথা বলা হয়েছে বা কি অর্থের কথা বলা হয়েছে। মানে সংস্কৃত নিজের ভান্ডার থেকে কোনো নতুন শব্দ গঠন করার চেষ্টা করেছে, তার অর্থ অবশ্যই নয় যে। তাহলে কার অর্থ বা কোন অর্থের কথা বলা হয়েছে, কি অর্থ বা কোন অর্থ? তাহলে তার অর্থ অবশ্যই এ নয় যে সংস্কৃত কোস্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, বিদেশি শব্দ নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে, মুষ্টিমেয়, এই যে মুষ্টিমেয়, এক মুঠোতে যতটুকু ধরে, তার মানে কি খুব অল্প সংখ্যক, সামান্য সংখ্যক, মুষ্টি এক মুঠিতে ধরে, সামান্য পরিমাণ। সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। এই লাইনটা তোমরা দাগ দাও, লাইন দাগ দাও। সংস্কৃতকে, আগের প্রশ্নটা ছিল কোন অর্থের কথা বলা হয়েছে, আর পরে যে লাইনটা দাগ দিতে বলছি সেই লাইনটা হলো সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। এই লাইনটা, এটার প্রশ্ন লেখো, সংস্কৃতকে কি কারণে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলা যায়? সংস্কৃতকে কি কারণে স্বয়ং
হ্যাঁ বলো। এটা তো প্রথম যেটা প্রশ্ন সেটারই হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে যে প্রশ্নটা আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, ওটার প্রশ্ন যা হবে উত্তর, আর এটার প্রশ্নের উত্তর তাই হবে। এই লাইনটার যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটার সাথে সাথে অবলিক দিয়ে মানে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন লেখো এই লাইনের, যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কেন কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। প্রশ্ন লেখো, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কেন কোনো আপত্তি থাকার কথা নয়। স্যার একবার বলো। সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কেন কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। লিখছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে নিয়েছে অর্থাৎ সংস্কৃত নিয়েছে অন্য ভাষা থেকে শব্দ, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে অল্প সংখ্যক যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের সব ভাষা এই যে সূত্রটা, এই যে নিয়মটা, এই যে কথাটা, এটা কিন্তু খাটে। প্রাচীন যুগের সব ভাষার ক্ষেত্রে এই কথাটা খাটে। এই লাইনটা দাগ দাও, দাগ দাও, প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের সব ভাষাই তাই, এটার প্রশ্ন লেখো। প্রাচীন যুগের সব ভাষা সম্পর্কে কি বলা হয়েছে? প্রাচীন যুগের সব ভাষা সম্পর্কে কি বলা হয়েছে? লিখছো? লিখেছো? ওকে, এগুলো যেগুলো আমি লাইন দাগ দিয়ে প্রশ্ন লিখতে বলছি সেগুলো কিন্তু বুঝবে 1 নম্বরের প্রশ্ন। যখনই আমি স্টার মার্ক দিয়ে 5 লিখতে বলবো তখনই কিন্তু আলাদা করে বলে দেবো এটা ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন হবে। তাহলে এটা 1 নম্বরের প্রাচীন যুগের সব ভাষা সম্পর্কে কি বলা হয়েছে। প্রাচীন যুগের সব ভাষা মানে যেমন সংস্কৃত, তেমনি সংস্কৃতের সাথে সাথে আরো কয়েকটা ভাষার কথা বলা হয়েছে, যেমন হিব্রু, গ্রিক, আবেস্তা আর ঈষৎ পরবর্তী যুগে। তো এই ভাষাগুলো যে সময় উদ্ভব হয়েছে তার থেকে আরেকটু পরবর্তী যুগে আরেকটা ভাষার উদ্ভব হয়েছে, তার নাম আরবি। তো এই আরবি ভাষাও কিন্তু আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ মানে নিজেই নিজেকে সম্পূর্ণ করেছে, নিজেই নিজেকে পরিপূর্ণ করেছে। অন্যের কাছ থেকে অত ধার করে, অত গ্রহণ করে কিন্তু সংগ্রহ করে কিন্তু নিজেকে পরিপূর্ণ করেনি। তাহলে স্বয়ংসম্পূর্ণ, নিজেই নিজের উপরে নির্ভরশীল, নিজেই নিজের উপরে নির্ভরশীল হয়েই স্বয়ংসম্পূর্ণ। তাহলে আমরা এখানে যে ভাষাগুলোকে দেখলাম সেই ভাষাগুলোকে ব্র্যাকেটে রাখবো, এগুলো থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর হবে। তো সংস্কৃতটাকে ব্র্যাকেটে রাখো, হিব্রু ভাষা, গ্রিক ভাষা, আবেস্তা ভাষা আর আরবি ভাষাকেও ব্র্যাকেটে রাখো, এইগুলোকে ব্র্যাকেটে রাখো। ব্র্যাকেটে রেখেছো? স্যার আলাদা আলাদা করে? না না, একসঙ্গে পারলে রাখো। তাহলে এই ভাষাগুলো অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, অতিরিক্ত কারোর কাছ থেকে ধার করেনি। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। তাহলে এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ নয়, সেই সাথে সাথে ইংরেজির পিছু পিছু বাংলাও আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ নয়। এটা দাগ দাও। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় কেন? এটা 1 নম্বরের জন্য তোমরা উত্তর তৈরি করবে, 1 নম্বরের প্রশ্নের উত্তর তৈরি করবে, আর 5-এর জন্যও কিন্তু হতে পারে। তাই এই লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লেখো। হ্যাঁ, এই লাইনটা থেকে ব্রড কোশ্চেনও হতে পারে, এটার পাশে 5 লিখে রাখো, 5 স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো। আর প্রশ্ন লিখে রাখো, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় কেন? 1 নম্বরের জন্য উত্তর লিখবে, আবার 5 নম্বরের জন্য উত্তর লিখবে। আসলে এটা 5-এরও হতে পারে, আবার আগে যে প্রশ্নটা বলা হলো সেই প্রশ্নের এটা একটা 3 নম্বরের পার্ট হতে পারে, যে সংস্কৃতকে কেন আত্মনির্ভরশীল বলা হয়েছে সেটা 2 নম্বরের, আর বাংলা ইংরেজি বাংলাকে কেন আত্মনির্ভরশীল বলা যায় না সেটা কিন্তু 3 নম্বরের পার্ট। 5-এরও হতে পারে, 3-এর হতে পারে, আবার 1-এরও হতে পারে। বোঝা গেল? স্যার বলো। স্যার
এইটা তো পুরো প্রসঙ্গটাকে নিয়ে মানে বলা হয়েছে যে ইংরেজি আর বাংলা আত্মনির্ভরশীল নয়। এটা এত বড় একটা অ্যান্সার কিভাবে 1 নম্বরে করে লিখবো? ওই তো 1 নম্বরের আগেই লেখা আছে, যে যুক্তিটা খাটছে সংস্কৃতের ক্ষেত্রে, সংস্কৃতের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে, সেই যুক্তির পাল্টা যুক্তি দেবে, মানে ওটাকে উল্টে দেবে। ওটার উল্টো কথা বলে দিলেই তো এটা আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ নয় হয়ে গেল। আমরা লিখছিলাম যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন বলা যায় তাকে? না, সংস্কৃত কোনো চিন্তা, নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সে কী করে? অন্যের কাছ থেকে ধারণা করে, যেহেতু নিজের ভাণ্ডারে আগে অনুসন্ধান করার চেষ্টা করে, তাই তাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে। তাহলে এটার উল্টোটা লিখলেই তো ইংরেজি আর বাংলা আত্মনির্ভরশীল নয় বা স্বয়ংসম্পূর্ণ নয় হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? যে বাংলার যদি নতুন কোনো চিন্তা, অনুভূতি বা শব্দের প্রয়োজন হয়, তাহলে বাংলা কি করে? ইংরেজি কি করে? আগে হ্যাঁ, নিজের ভাণ্ডারে সন্ধান করার না চেষ্টা করে অন্যের থেকেই আগে অনুসরণ করে, অন্যের থেকে গ্রহণ করে, অনুকরণ করে অন্যকে। ব্যাস, তার জন্য তাকে স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল বলা যায় না। এই তো উল্টে দিলেই তো হয়ে গেল। তাহলে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। আমরা মানে কারা? কারা? বাঙালিরা। তার মানে বাঙালিরা আমরা নিচ্ছি। তাহলে কোন ভাষায় নিচ্ছি? বাংলা ভাষার মধ্যে নিচ্ছি। তাহলে বাংলা ভাষার মধ্যে এখনো পর্যন্ত নিচ্ছি। আরে প্রয়োজন থাকলে তাও মানা যায়, নিচ্ছে প্রয়োজন আছে বলে, কিন্তু অপ্রয়োজনেও নিচ্ছে, তাহলে তো তার নিজের নতুন কোনো শব্দ গঠন করার মানসিকতাই নেই। তাহলে প্রয়োজনে তো নিচ্ছেই, আবার অপ্রয়োজনে নিচ্ছে, শুধু নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, নাও নাও নাও, পেট ফেটে যাবে তো একদিন, বাস্ট পড়ে যাবে, মরে যাবে ভাষা একদিন। মরে যাবে মানে কি? বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, অস্তিত্ব সংকটে পড়ে যাবে। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। যখন আমাদের দেশে পাঠানদের আমল শুরু হলো, ইসলামী যুগ, সুলতানি শাসন দিল্লিতে শুরু হয়েছিল না? হ্যাঁ, দিল্লিতে শুরু হয়েছিল। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ 1191। তরাইনের প্রথম যুদ্ধে যখন মোহাম্মদ ঘুরি হেরে গেল, হেরে গিয়ে কিন্তু ভেগেছে। পরের বছর আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের। তাতে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে দিল্লির সিংহাসনে হিন্দু সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে মুছে গিয়েছিল। পরবর্তীতে 1201 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তো চলে যায়, তার যে বিশ্বস্ত দাস সেনাপতি ছিল, যার নাম কুতুবউদ্দিন আইবক, 1206 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেছিল, সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল। তো এরা হচ্ছে পাঠান। তো দীর্ঘকাল ধরে সুলতানি সাম্রাজ্যের অস্তিত্ব ছিল, পাঠানরা শাসন করেছে। আর এদিকে আমাদের বাংলার বুকে তুর্কি আক্রমণ ঘটেছিল 1201 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে। আর সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে সরিয়ে দিয়ে মোহাম্মদ খলজি আমাদের নদিয়ার নবদ্বীপ, নদিয়ার সিংহাসনে বসেছিল। তারপরে তো এখানেও শুরু হয়েছিল অন্ধকার যুগ, তুর্কি আক্রমণের পরে ইসলামী শাসন শুরু হয়েছিল। তো তারপরে দীর্ঘকাল ধরে ইসলামী শাসন চলেছে, দিল্লিতে সিংহাসনে ছিল। তারপর পানিপথের প্রথম যুদ্ধ কার কার সাথে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির সাথে। কত সালে? 1526। তাহলে 1526 খ্রিস্টাব্দে বাবর আর ইব্রাহিম লোদির সঙ্গে যখন যুদ্ধ হলো, পানিপথের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হলো। ইব্রাহিম লোদি তো ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, আর বাবরের কি ছিল?
বুদ্ধি এবং ভূমি কৌশলের জন্য তারা হচ্ছে স্যার সেই যুদ্ধে জিতে। কামান কামান, আধুনিক প্রযুক্তি কামান, ওরা ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করছে আর এরা কামানে পুরো উড়িয়ে দিচ্ছে। মাথা মাথা প্রযুক্তি, হ্যাঁ টেকনোলজি আর মাথা দুটোর কাজে কিন্তু বিশ্ব জয় করা যায়। যাই হোক, দুটোকে খাটিয়ে। তাহলে এখানে বাবরের সঙ্গে যখন যুদ্ধ হেরে গেল ইব্রাহিম লোদি, তখন বাবর তো দিল্লি সিংহাসনে বসলো। তাহলে কাদের শাসন শুরু হলো? মোগলদের শাসন শুরু হলো। তো মোগলদের শাসন দীর্ঘকাল ধরে চলেছে। 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যু, তারপরে আস্তে আস্তে আরো ভাঙনটা তীব্র হয়েছে। আর এদিকে বাংলায় ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রাস করে তারপরে সারা ভারতবর্ষকে গ্রাস করে ফেলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন যখন দিল্লির সিংহাসনে শাসন, ইসলামী যুগ শুরু হয়েছে, পাঠানদের শাসন, তারপরে মোগলদের শাসন, তাহলে বাংলাও তো তাদের কবজা হয়েছিল না? তাহলে যখন পাঠান এবং মোগলদের সময় শুরু হয়েছিল, তাদের যুগ শুরু হয়েছিল, তখন আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল। তার মানে কি আইনের ক্ষেত্রেও, খাজনা আদায়ের ক্ষেত্রেও, মানে ভূমি সংস্কার, রাজস্ব সংগ্রহ, রাজ্য শাসন পরিচালনা, সব ক্ষেত্রেই পাঠান আর মোগলরাই কিন্তু হস্তক্ষেপ করেছে। সব জায়গায় তারা কাজে লাগিয়েছে, সব জায়গাতেই তাদের প্রতিনিধিরা বসেছে। তাহলে তারা কি চাইবে? এই সমস্ত আইন আদালত, এই আইন আদালত, হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, খাজনা খারিজ, খাজনা আদায় করার ক্ষেত্রে এগুলোতে কি বাংলা ভাষা চলুক, বাংলা ভাষায় কথা বলবে, বাংলা ভাষায় এরা সব কিছু কাজকর্ম করবে, এটা চাইবে তারা? হ্যাঁ, তারা তো নিজেদের ভাষাকে এখানে প্রয়োগ করতে চাইবে, এবং তাই করেছে। আরবি, ফার্সি, উর্দু, এই সমস্ত ভাষাই প্রয়োগ করেছে তারা। তাহলে এই সমস্ত ভাষার যে শব্দগুলো, আইন, এগুলো আমাদের বাংলা শব্দ নয়। আদালত বাংলা শব্দ নয়। খাজনা, খারিজ করা মানে একদম খারিজ। কি খারিজ মানে বলো? বাতিল করে দাও। হ্যাঁ, বাতিল করা, বাদ দিয়ে দাও। তাহলে এই যে শব্দগুলো, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত শব্দগুলো নতুন রূপে দেখা দিল। আগে বাংলা শব্দ ছিল, এখন সেই বাংলা শব্দের জায়গায় এগুলো এখন সক্রিয় হয়ে উঠল। তাহলে মানুষ যদি পাঠান মোগলদের শাসনে থাকে এবং পাঠান মোগলেরা যদি সব ক্ষেত্রে তাদের ভাষাকে প্রয়োগ করে, তাহলে বাঙালি হিন্দুদেরকে যদি টিকে থাকতে হয়, এই সমস্ত জায়গায় কাজ পেতে হয়, এই সমস্ত জায়গায় থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করতে চায়, তাহলে তাদেরকে কি শুধু বাংলা ভাষা শিখলে হবে? বাংলা ভাষায় না, তাদেরকে ওই ভাষা শিখতে হবে। আর ওই ভাষা যদি শেখে, তাহলে আস্তে আস্তে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে যদি আমাদের বাংলায় ওই রাজত্ব থাকে, তাহলে তাদের ভাষার থেকে শব্দ আমাদের বাংলা ভাষায় আসাটা স্বাভাবিক, তাই না? হ্যাঁ, স্বাভাবিক। তারপরে যখন পাঠানদের পর মোগলদের পরে যখন কোম্পানির রাজত্ব শুরু হলো, কোম্পানির শাসন শুরু হলো, কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজদের, তারপরে দীর্ঘকাল ধরে প্রায় 200 বছরের কাছাকাছি তখন যারা শাসন করলো, তাহলে 200 বছর ধরে তাদের ভাষার শব্দ আমাদের বাংলায় তো ঢুকবে, এটাও স্বাভাবিক। এখন আমাদের বাংলায় বা আমাদের দেশে ইংরেজদের শাসন চলছে? তা শাসন চলছে না, তার মানে ইংরেজদের আধিপত্য, ইংরেজদের নিয়ন্ত্রণ আমাদের উপরে নাই। তা সত্ত্বেও তো ইংরেজি ভাষার চর্চা আগের থেকে অনেক বেশি জোর কদমে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর যে চর্চাটা চলছে, সেই চর্চাটা দেখা যাবে আগামীতে আরো বাড়বে নাকি কমবে? কি মনে হচ্ছে তোমাদের? বাড়বে। তাহলে যত বাড়তে থাকবে আমাদের বাংলায় ইংরেজি ভাষার শব্দ আরো আসবে না আসা বন্ধ হয়ে যাবে? আসবে। কিন্তু এটা দেখা যাচ্ছে চারদিক থেকে যেন জল একেবারে বাঁধ উপচে আসার চেষ্টা করছে, বাঁধকে ভেঙে আসার চেষ্টাও করছিল, কিন্তু আমরা সেই বাঁধ যাতে রক্ষা পায় তার জন্যই আটকে রাখার চেষ্টা করছিলাম। এখন যদি দেখা যায় বাঁধ উপচে আসার চেষ্টা করছে, তাহলে সেটাকে কি করে বাঁধবো? কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না তো। হ্যাঁ, অসম্ভব না তো, মাত্রাকে আরো উঁচু করতে হবে। যে যদি দেখা যায়, হ্যাঁ, আয়লা, বুলবুল,
ফণী, আমফান, ইয়াস, প্রত্যেক বছরই প্রায় এরকম নিম্নচাপ, জলোচ্ছ্বাস, বন্যা, বাঁধ টাতগুলো উপচে ভেঙে চলে আসছে। তাহলে প্রত্যেক বছরে যদি সমস্যা হয় তো তার জন্য কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো, নাকি ওই বাঁধ ভেঙে গেল বলে তারপরে আর ওখানে কিছু কাদামাটি চাপিয়ে দেবো? না না স্যার, না না, বাঁধ ভেঙে গেছে, কাদামাটি চাপিয়ে দেবো। বা ঝড় বৃষ্টির সময়, বন্যার সময় আমরা বুঝতে পারছি বাঁধ এখন ভাঙছে, তাহলে আমরা কি করব, ওই মুহূর্তে লড়াই করার চেষ্টা করবো, ওই মুহূর্তে বাঁধ আটকানোর চেষ্টা করবো। এটা তো বোকামি। এখন যখন স্বাভাবিক হলো, এখন যখন নিম্নচাপ কেটে গেল, ঝড় বৃষ্টি, তুফান, বন্যা যখন চলে গেল, তাহলে ঠান্ডা মাথায় বসে এখনই তো তার স্থায়ী সমাধান করতে হবে, করা উচিত কি না? হ্যাঁ স্যার। তাহলে বাঁধ কি উঁচু করতে হবে? হ্যাঁ স্যার। আর কি কাদামাটি দিয়ে বাঁধ বাঁধতে হবে, কাঁচামাটি দিয়ে? তাহলে বাঁধগুলোকে কি করতে হবে? কিছু করতে হবে। উঁচু করতে হবে। আর কি দিয়ে বাঁধতে হবে বাঁধ? কংক্রিট দিয়ে, কংক্রিট দিয়ে বাঁধতে হবে। তাহলে কংক্রিট দিয়ে বাঁধবো, উঁচু করব, আরো বাঁধের সামনে বোল্ডার ফেলবো, বোল্ডার, বড় বড় ভারী ভারী পাথর ফেলবো, বোল্ডার বলে। দীঘাতে আছে না, দীঘা, পুরীতে বড় বড় বোল্ডার ফেলবো, উঁচু করে বাঁধ বাঁধবো কংক্রিট দিয়ে। সাথে আরো কি করবো, গাছ লাগাবো না, গাছ কাটতে থাকবো সব? হ্যাঁ, আপনি তো স্যার তো নিয়ে যাবেন না স্যার। তাহলে গাছও লাগাবো, ম্যানগ্রোভ অরণ্যে গাছের সংখ্যা আরো বাড়াতে হবে। আরে শুধু গাছ লাগিয়ে বসে থাকবো, গাছ লাগিয়ে দিয়েছি, তাহলে তো আমরা বন্যার হাত থেকে বেঁচে গেছি, কি তাই না? তাহলে গাছও লাগাবো, বাঁধও উঁচু করবো, কাঁচামাটি দিয়ে নয়, কংক্রিটের বাঁধ বাঁধবো, বোল্ডার বাঁধবো, আরো 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 যা যা করলে একটা স্থায়ী সমাধান হয় তার ব্যবস্থাও করব। কারণ এটা প্রত্যেক বছরের সমস্যা, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ বিপর্যস্ত, বিপন্ন হচ্ছে। তাহলে সমাধানটা তো স্থায়ীভাবে করব। কিন্তু স্থায়ীভাবে করব কি করব না সেটা নিয়ে ভাববো। যাই হোক, এটা বিতর্কিত বিষয়, সেটা নিয়েও তোমরা ভাববে। তো আমি সমাধানের কথা বললাম যে সমাধানটা কিভাবে করা উচিত। তাহলে আমরা যদি দেখি যে বাঁধ ভেঙে আমাদের ভাষার মধ্যে বিদেশি শব্দ হুড়মুড় করে ঢোকার চেষ্টা করছে, তাহলে বাঁধটাকে আমরা আটকাবো না আরো বাঁধটাকে বেশি করে ভেঙে দেবো, বলবো যা ঢোক ঢোক? চেষ্টাটা তো করবো, চেষ্টাটা তো করবো আটকানোর জন্য। যখন ঢুকছে তখন শুধু চেষ্টা করলে হবে না, তার আগে থেকে প্ল্যান, প্রি প্ল্যানটা করতে হবে, পরিকল্পনা আগে থেকে করতে হবে, সেই চেষ্টাটা আগে থেকে করা উচিত। আর বাঁধটা ধরো আটকে দিলাম, কিন্তু বাঁধটা নিচু, তাহলে বাঁধের ওপর দিয়ে তো আসতে পারে, তাহলে সেটাও কিন্তু আটকানোর চেষ্টা করতে হবে, বাঁধটাকে আরো উঁচু করতে হবে। তাহলে প্ল্যান, পরিকল্পনা। আর তার জন্য কি করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে, সমস্ত বাঙালিকে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজটা করতে হবে। একজন বলছে ও কি হবে, বাংলাটা ঠিক আসে না, আর একজন বলছে না বাংলার জন্য লড়াই করতে হবে, বাংলার পাশে থেকে বাংলাকে রক্ষা করার চেষ্টা করতে হবে, অন্য ভাষার সামনে একবারে বুক চিতিয়ে দাঁড়াতে হবে, ঢাল হয়ে যাবে, অন্য ভাষা আমাদের ভাষাকে ভাসিয়ে নিয়ে যায় না। কিন্তু চেষ্টাটা যদি মুষ্টিমেয় করে, দু একজন করে, অল্প সংখ্যক করে, তাহলে এই যে বিরাট বড় সুনামির ঢেউ, সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব না, সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করছি না, মোগল পাঠান যুগে, পাঠান মোগল যুগে এই সমস্ত আইন, আদালত, খাজনা, খারিজ এগুলো নতুন রূপে দেখা দিল বলে আমরা কিন্তু আরবি থেকে, ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। এখন কি করছি, আরবি থেকে, ফার্সি থেকে? বলো, এখন করছি বাংলায়? এখন আর করছি না। তাহলে আমরা আগে কিন্তু করেছি, কারণ আগে করার মতো হ্যাঁ, আগে না, আগে হচ্ছে আটকানোর পরিস্থিতি ছিল না, করতেই হতো, উপায় ছিল না। তারপরে ইংরেজরা যখন এলো তখন ইংরেজদের সময়ও তাই করতে হতো, উপায় ছিল না, হয়েই গেছে অনেক ক্ষেত্রে। পরবর্তী যুগে ইংরেজি এলো, তাহলে পরবর্তী যুগে ইংরেজি থেকে তখন ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। পরবর্তী যুগে ইংরেজি এলো, তাহলে ইংরেজি
যখন এলো, ইংরেজি ভাষা থেকে আমরা কি করছি, নিয়েছি শব্দ নিয়েছি। এবং লেখক যখন এই রচনা লিখছেন তখনও বলছে কিন্তু আগেও নিয়েছি, এখনো নিচ্ছি। আর লেখক অনেক বছর আগে লিখেছেন, আর আজকের আমরা দেখতে পাচ্ছি এখন তো আমরা একেবারে হুড়মুড় করে নিচ্ছি, গোগ্রাসে গিলছি, আমরা প্রচুর নিচ্ছি। লেখক যেটা বলে গেছে নিচ্ছি, হয়তো আরও নেব, এবং তাই হয়েছে, হয়তো না, নিচ্ছি, আরও 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 নেওয়া চলতে থাকবে। ইংরেজরা চলে গেছে, ইংরেজদের শাসন নেই, তা সত্ত্বেও কিন্তু এখন আমরা ইংরেজি থেকে নিচ্ছি। কোন সময় এই প্রবন্ধটা প্রকাশ হয়েছিল, কত সালে বলো? চতুরঙ্গ 1960 সালে। তাহলে তখন তখন কি ইংরেজরা ছিল না ইংরেজরা চলে গেছে? হ্যাঁ, তো তা সত্ত্বেও লেখক বলছেন যে ইংরেজরা চলে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা নিচ্ছি। আর লেখক দূরদর্শীর মতো যা বলে গিয়েছিলেন তা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে নেওয়ার পরিমাণটা অনেক বেড়েছে, অনেক বেড়েছে, আরও বাড়ছে। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর, 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 অপ্রাসঙ্গিক, এটা বাতিলের খাতায় রাখো। হ্যাঁ, অপ্রয়োজনীয়, অবান্তর, ওটা অপ্রয়োজনীয়, ওটা নিয়ে ভাবা চিন্তা, সেটা পরে দেখা যাবে। বিদেশি শব্দ নেওয়া ভালো কি মন্দ সেটা নিয়ে এই মুহূর্তে লেখক আলোচনা করতে চাইছে না, কিন্তু এটা বলছে যে আমরা যে নিয়েছি এটা কিন্তু একদম 100% নিশ্চিত, আমরা কিন্তু নিয়েছি বিদেশি ভাষার থেকে শব্দ, এবং এখনো নিচ্ছি, এবং সেটা সজ্ঞানে নিচ্ছি, সজ্ঞানে, জেনে বুঝে, অজান্তে না, সজ্ঞানে নিচ্ছি, আপন খুশিতে নিচ্ছি, নিজের খুশিতে নিচ্ছি। মানে নেওয়ার মধ্যে আমাদের কিন্তু কোনো জড়তা নেই, দ্বিধা নেই, আমরা কিন্তু খুশিতে নিচ্ছি, নিজের খুশিতে নিচ্ছি, নিতে বেশ ভালোই লাগছে। আমরা ভাবছি বিদেশি শব্দ থেকে শব্দ নিচ্ছি, নিয়ে তাহলে কি করছি, আমাদের ভাষাকে আমরা আরও পরিণত করছি, আরও দেখো এখন মোটা সোটা বানাচ্ছি, গাট্টা গোট্টা বানাচ্ছি, নাদুস নুস বানাচ্ছি। তাহলে হ্যাঁ, তাই তো হচ্ছে। এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলায়, আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। তাহলে কোন বিষয়ে, কোন সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই, এই লাইনটা তোমরা দাগ দাও, ব্যাখ্যা করে দিচ্ছি। সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোন সম্বন্ধে বা কি সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই, কোন সম্বন্ধে বা কি সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই। তাহলে এই সম্পর্কে, এই সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই যে আমরা এখন স্বাধীন ভারতবর্ষে আমরা আমাদের বাংলা ভাষাটাকে বিভিন্ন সরকারি ক্ষেত্রেও ব্যবহার করছি, বাংলা ভাষায় লিখছি, পড়ছি, শিখছি। স্বাধীন ভারতবর্ষে বাংলা ভাষার গুরুত্ব দেওয়া হয়েছিল, স্বাধীনতার পর বাংলা ভাষার কদর পেয়েছে, বাংলা ভাষাতেই কিন্তু এখনো পর্যন্ত আমরা অফিসের কাজকর্ম করতে পারি। লেখক যখন বলছেন তখন বলছে ইংরেজি ভাষাকে সরিয়ে আমাদের ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা সত্ত্বেও লেখক বলছেন এখনো পর্যন্ত প্রচুর ইউরোপীয় শব্দ, তার মধ্যে ইংরেজি ছাড়াও আরও ইউরোপের অনেক ভাষার শব্দ, সেই শব্দগুলো আমাদের ভাষায় ঢুকবে। অলরেডি তো অনেক ঢুকে গেছে, ইংরেজরা চলে গেছে, ইংরেজি ভাষার যে রাজত্ব বাংলা তথা ভারতবর্ষের বুকে সেটা অনেকটাই হ্রাস পেয়েছে, খর্ব হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত ইউরোপীয় ভাষা আমাদের বাংলায় ঢুকবে। কি এটা যুক্তিসঙ্গত কিনা? ঢুকবে কিনা? হ্যাঁ, কারণ ইংরেজরা চলে গেলেও ইংরেজদের যে প্রচুর প্রযুক্তি, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন সেই সমস্ত যে বই, সেখানে কত 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 কিছু জানার আছে, শেখার আছে। ইংরেজির প্রচুর বইতে যা জানা আছে, জানা যায় যে সমস্ত বিষয়গুলো, সেগুলো সেই সময় বাংলাতে এই সমস্ত বই এত ছিল না। তাহলে আমাদের যদি আরও নিজেদেরকে নানা দিক থেকে উন্নত করতে হয়, প্রযুক্তির দিক থেকে উন্নত করতে হয়, তাহলে আমাদেরকে বিদেশি ভাষার বই পড়তে হবে। বাংলার মধ্যে এত বই ছিল না। তাহলে যখনই পড়বে, যখনই চর্চা করবে, তখনই তো বিদেশি ভাষার থেকে বাংলায় ইংরেজি শব্দ বা ইউরোপীয় শব্দ আরও ঢুকবে। তাহলে সে সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই
প্রশ্ন হচ্ছে কি সম্পর্কে সন্দেহ নেই, উত্তর হবে যে আরো ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকবে, এই সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই। তোমাদের সন্দেহ আছে? না স্যার। নেই। আচ্ছা। আলু, এখন তো প্রমাণ হ্যাঁ পাওয়া যাচ্ছে। প্রমাণ পাওয়া যাচ্ছে, এখন তো অবশ্যই আরো বেশি করে পাওয়া যাচ্ছে। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। আলু আর কপি রান্নাঘরে ঢুকে পড়েছে, জাঁকিয়ে বসেছে, জায়গা করে নিয়েছে আমাদের খাদ্য তালিকায়। রান্না বান্নার সময় আলু আর কপি প্রায় কমন হয়ে গেছে। সব রান্নাতে তো আলু না দিলে স্বাদই পাওয়া যায় না। আলু ভাতে বাঙালি, আলুর স্বাদ আমরা ভালো বুঝি। কপি কিন্তু লেখক বলছেন যে এই আলু কপি এগুলো কিন্তু বাংলার সবজি না, বাংলার নিজস্ব সবজি না। তাহলে বাংলার নিজস্ব সবজি যদি আলু কপি না হয়েও আজকে যেভাবে রান্নাঘরে ঢুকে গিয়ে জাঁকিয়ে বসেছে, জায়গা করে নিয়েছে, আর আলু কপি ছাড়া আমরা তরকারির কথা ভাবতেই পারি না। বহু তরকারিতে আমরা আলু কপি দিই, বা আলু তো সব তরকারিতেই দিই, কিন্তু আলু কপি আমাদের সবজি না হওয়া সত্ত্বেও এমনভাবে আমাদের জীবনের সঙ্গে খাদ্য তালিকায় এগুলো জুড়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। এগুলো আমরা কীভাবে, এই আলু কপি আমাদের সবজি, কারণ আমরা আলু খেতে, কপি খেতে এত ভালোবাসি। তাহলে রান্নাঘর থেকে আজকের আলু কপিকে যদি আমরা তাড়ানোর চেষ্টা করি, সেই কাজটা তো মুশকিল কাজ না? তো যাদের সুগার হয়েছে তারা বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। এক টুকরো আলুর জন্য তারা হাত জোর করে কাকুতি মিনতি করে, একটু তরকারিতে আলু দাও, একটু আলু ভাতে খাই না, সুগার, আলু খাওয়া যাবে না, একটু দাও না, খাওয়া যাবে না। তা বুঝতে পারি কিন্তু যে আলু কিভাবে জড়িয়ে গেছে জীবনের সাথে। তাহলে আলু কপি রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, ঠিক তেমনি হবে আলু কপি যেমন রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। এতদিন ধরে যত ইউরোপীয় শব্দ আমাদের বাংলায় ঢুকে গেছে সেগুলোর অনেকগুলো বা বেশিরভাগ কিন্তু তাড়ানো মুশকিল। সেগুলোকে আমরা কি করছি, এমনভাবে অভ্যস্ত করে নিয়েছি বাংলা ভাষায় বলতে বলতে, আমরা এখন ভাবি যে সেগুলো বোধহয় আমাদের বাংলা শব্দ। যেমন কথায় কথায় বাংলায় আমরা কি বলি, টেবিল, চেয়ার, বেঞ্চ, বাংলায় তো বলি, কিন্তু এগুলো তো বাংলা শব্দ নয়। তাহলে এগুলোকে যদি আমরা মনে করি এখন এগুলোকে আমরা আমাদের বাংলা থেকে সরাবো, হটাবো, এই শব্দগুলোকে আমরা বেঞ্চ বলবো না, টেবিল বলবো না, চেয়ার বলবো না, আমরা এগুলোর বাংলা করে নিয়ে নতুন করে বলবো। তো যেভাবে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি, কাজটা মুশকিল না? খুব মুশকিল। তাহলে আলু কপিকে যদি রান্নাঘর থেকে তাড়ানোর চেষ্টা করা হয়, খুব চেষ্টা করলাম, রান্নাঘর থেকে বের করে দিলাম কান ধরে আলু কপিকে, যা বেটা বেরো, বারান্দায় ছেড়ে দিলাম, ও বারান্দা থেকে যাবে না, বারান্দায় বসে বসে কাঁদবে। আর যখন আমরা গিয়ে ঘরে কাজ করব, এদিক ওদিক অন্যমনস্ক হয়ে পড়বো, ঘুমিয়ে যাবো, বারান্দা থেকে আস্তে আস্তে কি করবে, আবার গড়িয়ে গড়িয়ে রান্নাঘরে ঢুকে যাবে, কিছুতেই যাবে না। ওই যে বাড়িতে যেমন পোষ্য থাকে না, বাড়িতে কারোর বাড়িতে কুকুর, বিড়াল, পোষ্য, হ্যাঁ, অনেক সময় রেগে টেগে হয়তো তার উপরে আমরা রাগ দেখাই, হয়তো তাকে টেনে হিলতে বাইরে বের করে দিয়ে আসে, যা বেরো, থাকবি না, বেরিয়ে যা ঘর থেকে। কিন্তু ও কি যাবে নাকি ঘর থেকে? ও দেখবে, ও রাগ করে অভিমান করে দেখবে, যেখানে বসিয়ে দিয়ে এসছো সেখানেই বসে থাকবে, সেখানেই চোখের জল ফেলবে, সেখানেই কাঁদবে, আর হাঁ করে তাকিয়ে থাকবে তোমার দিকে, ঘরের দিকে, যাবেই না। তাহলে আলু কপির অবস্থাটাও তাই, আলু কপিকে রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, কি তাই তো? বিলিতি ওষুধ তো আমরা সবাই খাই, শুধু কি আমাদের দেশে তৈরি করা ওষুধ খাই, তাই খেয়ে কি আমাদের রোগ ব্যাধি সব ভালো হয়? জীবন কি সুস্থ থাকবে? এটা তো অত্যন্ত প্রয়োজনে, জীবন মরণের ব্যাপার, বিলিতি ওষুধ। তাহলে বিলিতি ওষুধ যদি আমাদের জীবনকে বাঁচায়, তাহলে আমরা কি বলবো, দাঁড়াও, এখন বিলেতি ওষুধ খাবো না, নেব না, আমরা আগে নিজেদের ল্যাবরেটরিতে আমরা চেষ্টা করি, বানাই। এদিকে একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এদিকে বিলেতি ওষুধও আছে, অথচ তোমার হাতে দেশীয় কোনো ওষুধ নেই। তুমি যদি এখন বলো যে আমি বিলেতি ওষুধ এখন নেব না, আমি আগে এক্সপেরিমেন্ট করব, আগে বানাবো, তারপরে আমাদের বানানো ওষুধটাই প্রয়োগ করব, তা তত দিয়ে রোগী হচ্ছে পটল তুলবে। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ?
যে মানুষ যখন মরে যাচ্ছে তখন বিলেতি ওষুধটা কাজে লাগালে প্রয়োগ করলে যদি বেঁচে যায়, সেটা প্রয়োগ না করে আমরা কি আমাদের বানানোর জন্য তৈরি করব নিজেদের দেশে? হ্যাঁ, তাহলে বাঁচানোর জন্য তো আগে যেটা হাতের কাছে আছে সেটা প্রয়োগ করি, তারপরে চেষ্টা করব বানাবো। বারবার যাতে নির্ভরশীল হতে না হয় চেষ্টা করতে হবে, কিন্তু সেই মুহূর্তে চেষ্টা করার দরকার নেই। সেই মুহূর্তে যদি থাকে বাঁচানোর জন্য বিলেতি ওষুধটা নিতে হবে। এইভাবে প্রচুর বিলেতি ওষুধ কিন্তু ঢুকে গেছে, আমরা খাই। তাহলে আমরা এখন যদি মনে করি এই আর একটাও কেউ বিলেতি ওষুধ খাবে না, তাহলে কি হবে? ঠক ঠক করে মরবে। আর ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়, আরো নতুন নতুন ওষুধ আমরা খাবো, আরো খাবে বলে কিন্তু মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায়, এই দুই বিদেশি বস্তু, বলো এখানে দুই বিদেশি বস্তু বলতে কি কি বোঝানো হয়েছে? রাইট, একটা হচ্ছে সবজি মানে আলু কপি, এটা একটা ধরা হয়েছে, আর একটা হচ্ছে বিলেতি ওষুধ। তাহলে এই দুই বস্তু মানে আলু কপি অর্থাৎ সবজি, অর্থাৎ আরেকটা হচ্ছে বিলেতি ওষুধ। এই দুই বস্তু বিদেশি বস্তু। তাহলে ব্র্যাকেটে রাখো আলু কপিকে আর বিলেতি ওষুধকে। আলু কপি আর বিলেতি ওষুধ এই শব্দ দুটোকে ব্র্যাকেটে রাখো। তাহলে বিলেতি, হ্যাঁ ব্র্যাকেটে রাখো। ভবিষ্যতে আরো নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও এরকম বিদেশি বস্তুর ন্যায়, বিলেতি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও কিন্তু নতুন শব্দ আরো আমদানি করা হবে। আমদানি করা বন্ধ করা যাবে না। আর বিদেশি যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। এই শেষ অংশটা দাগ দাও, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, দাগ দিয়েছো? প্রশ্ন লেখো, কোথায় কেন নতুন আমদানি বন্ধ করা যাবে না? কোথায় কেন নতুন আমদানি বন্ধ করা যাবে না? কোথায় মানে বাংলা ভাষায়, আর নতুন আমদানি মানে ওই বিভিন্ন বিদেশি শব্দ, ইউরোপীয় শব্দের আমদানি অর্থাৎ গ্রহণ করা, সেটা কিন্তু বন্ধ করা যাবে না, ওটা চলতে থাকবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ওই আমদানির পরিমাণটা আরো বেশি যাতে হয় তার চেষ্টা করতে হবে, না যাতে কম হয় চেষ্টা করতে হবে। কি যতটা সম্ভব কম হয় সেই চেষ্টা করতে হবে। ওই কম গ্রহণ করে নিজের ভান্ডার থেকে নতুন নতুন শব্দ তৈরি করা, গঠন করার চেষ্টা করতে হবে। তাতে কি হবে? আস্তে আস্তে এইরকম প্রতিরোধ করার চেষ্টা এখন থেকে হলে সেই প্রতিরোধের প্রবণতাটা সমস্ত বাঙালিদের মধ্যে তৈরি হয়ে যাবে। তারপরে দেখব আমাদের বাংলা, আমাদের ভাষাটাই দেখা যাবে একটা শক্তিশালী, এমন একটা নিজস্ব ভাষা তৈরি হয়ে গেছে, আত্মনির্ভরশীল, যে ভাষাটা হয়তো সারা পৃথিবীতে রাজ করছে, শুধু ছড়িয়ে পড়ছে না, রাজ করছে। প্রচুর মানুষ সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে, প্রচুর মানুষ। তো আমাদের আজকের এই পর্যন্তই থাকবে, কারণ প্রবন্ধ শুধুমাত্র লাইন ধরে ঝটপট করে ব্যাখ্যা করে দিলে বোঝা যাবে না। প্রসঙ্গক্রমে নানান উদাহরণ নিয়ে সেই ব্যাখ্যা করতে হয়, আজকে যেমন করলাম। আর অল্প অল্প করে আলোচনা করলে ভালোভাবে তোমরাও রপ্ত হতে পারবে, মনে রাখতে পারবে। বিষয়টা রীতিমতো মনে রাখার মতো করতে গেলে তোমাদের অল্প অল্প করে এই প্রবন্ধের লাইন ধরে ব্যাখ্যা করে এগোতে হবে। তো যতটুকু তোমাদের পড়ানো হয়ে গেছে সেইটুকু তোমরা যে প্রশ্নগুলো দেয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে রাখো, ঠিক আছে? ওকে, আজকে তাহলে সবাইকে টাটা, বাই। বাই স্যার।